নমস্কার, অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকে আগের দিনের বিষয়ের শেষ থেকেই শুরু করব, অর্থাৎ সেই সাইকোডাইনামিক্স থেকেই শুরু করব। আগের দিনে অর্থাৎ গত পর্বের শেষের দিকে যেটা বলেছিলাম, যেমন একটা মহিলা কি বলেছিলাম, সে ভুগছে কোথায়, ডান গোড়ালি এবং ডান হাঁটুতে এবং ডান পায়ে নিয়েই তার সমস্যা। বলেছিল বিয়ে করে এসে বাড়িতে ঢুকেই আমি বুঝেছি আমি ঠকে গেছি। অর্থাৎ তার স্বামী তাকে যে কথা বলেছিল, যে বিষয় প্রকাশ করেছিল, এসে সেটা দেখেনি। এসে কি দেখল, স্বামীর প্রভাব প্রতিপত্তি প্রায় নেই, অর্থাৎ সে ঠকে গেছে। এই বিষয় থেকে কি বোঝা গেল, যে হাজব্যান্ড তার প্রধান ফ্যাক্টর, এবং যেখানে হাজব্যান্ড ফ্যাক্টর, তার রোগ হচ্ছে ডান পায়ে, অর্থাৎ হাজব্যান্ড ইজ রিলেটেড টু দ্য রাইট সাইড। আমরা এইভাবে ভাবতে পারি এবং বাস্তবেও তাই। হাজব্যান্ড বা ইন কেস অফ মেল, ওয়াইফ অর্থাৎ পার্টনার হচ্ছে তার রাইট সাইড। অর্থাৎ কখনো পার্টনারের সাথে যদি কনফ্লিক্ট কিছু হয়, সে রাইট সাইড। আর একটা কেস বলেছিলাম যে একটা ছেলে সাউথে চলে গেছে, সে ফিরল কেন, পার্টির যারা কর্মকর্তা তাদের প্রভাবে প্রভাবিত হয়ে, তাদের আশ্বাসিত হয়ে সে ফিরে এলো। কেন? তার চাকরি হবে। কিন্তু বাস্তবে দেখা গেল কি হলো না। তার মানে সেখানে ওই পলিটিক্যাল অর্গানাইজেশন, তার সঙ্গে যার কথা হয়েছিল, সেই পলিটিক্যাল অর্গানাইজেশনের বসরা তাকে ঠকালো। তাহলে কি দাঁড়ালো, যে প্রভাবটা কোথায় আসে, তার রাইট সাইড, অর্থাৎ তার পার্টনার, বস, ফ্রেন্ডস বা যাদের প্রভাব আউটসাইডে বেশি, যেমন হতে পারে বিজনেস পার্টনার। এগুলোর সঙ্গে যখন কনফ্লিক্ট কিছু থাকবে, এগুলোর সঙ্গে যখন ডিসপিউট কিছু থাকবে, এবং এগুলোর জন্য যখন মানসিক টানাপোড়েনে মনটা বিধ্বস্ত হবে, তার ফলে যখন অসুস্থ হবে, সেটা রাইট সাইডে। তাহলে লেফট সাইডটা কি? লেফট সাইড হচ্ছে ব্লাড রিলেটেড রিলেশনশিপস, যেমন সন্তানাদি, মা, নাতিপুতি ইত্যাদি। এই ক্ষেত্রগুলিতে লেফট সাইড অ্যাফেক্টেড হয়। তাহলে যে কোনো ক্ষেত্রে আমরা যখন কোনো দিশা পাচ্ছি না, এমন কোনো ফ্যাক্টর যদি, এমন কোনো কেস যদি আমার সামনে এসে হাজির হয়, তখন কি করব? তখন তাকে এই পয়েন্টটা খুঁজতে চেষ্টা করব। কোন সাইডে? যদি বলে রাইট সাইড, তাহলে রাইট সাইডেড ফ্যাক্টরগুলোর মধ্যে সম্পর্কটা কারো কিছু গণ্ডগোল আছে কিনা, কোনো কনফ্লিক্ট আছে কিনা, কোনো সুবিধা আছে কিনা দেখতে হবে, খোঁজ নিতে হবে। এবং সেই রিলেশনে তার রিয়াকশানসগুলো বুঝে, কি বলছে, কেন বলছে, কেমন করে বলছে, এবং তার রিয়াকশানস, রাগ হলো, দুঃখ হলো, ইত্যাদি ইত্যাদি, এইগুলো খুঁজে তার থেকে রুব্রিক বার করতে পারলেই ওষুধে বউ চলে যাবে। যদিও সাইকোডাইনামিক্স সবসময় মিলবে এমন কোনো কথা নেই, সবসময় পাওয়া যাবে তাও না হতে পারে, কিন্তু যে ক্ষেত্রে পাওয়া যাবে সেক্ষেত্রে এইভাবেই দেখতে হবে। এই হচ্ছে সাইড অ্যাফিনিটি নিয়ে সাইকোডাইনামিক্স মোটামুটি ভাবনা, যদিও এর রকম ফেরও পাওয়া যেতে পারে। যাই হোক, এবার একটা কেস বলি, ভেরি ইন্টারেস্টিং। কি, এক ভদ্রলোক তার
পঠন পাঠনের শেষে তার খুব ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ঘটনাক্রমে তার সেটা হয়ে ওঠা হয়নি। পরবর্তী ক্ষেত্রে তার সন্তানকে, অর্থাৎ তার ছেলে, তাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে। তার একটাই ছেলে, সে নিজে রেলের ক্লার্ক ছিল, ক্লার্কের কাজ করতেন, কিন্তু তার স্বপ্ন ওইখানে যে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, এটাই তার ভালোবাসা। বাস্তবে ছেলে বড় হলো এবং তার পিছনে মা এবং বাবা দুজনেই এমনভাবে লেগে থাকলো, ছেলে যদি রাত 2টো অবধি পড়ে, মা বাবা 2টো অবধি জেগে আছে। অর্থাৎ তার ছেলে ছাড়া, অন্য ছেলে এবং ছেলের পড়াশুনো ছাড়া অন্য কোনো ভাবনা তার মধ্যে রইল না। পরবর্তী ক্ষেত্রে ছেলে ইঞ্জিনিয়ারিংয়ে সরকারি কলেজে চান্স পেল না। অর্থাৎ তার বাবার সময়ে সরকারি কলেজই তার একমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, সেটা সে হলো না, পেল না, একটা বেসরকারি কলেজে পড়তে শুরু করলো। ইঞ্জিনিয়ার হওয়া হলো, কিন্তু তার মনের বাসনাটা পূর্ণ হলো না। এখানে এই যে তার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি ভালোবাসা, সেটাকেই তার ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল। এই ক্ষেত্রে এটা আমাদের মাস্টারমশাইয়ের কেস। এখানে উনি ধরেছিলেন এলিমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ। এখানে ওই ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে এর ভালোবাসা। যখন তার ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারল না, সরকারি কলেজে, প্রাইভেট কলেজে পড়ল, তখন থেকেই তার পেটে গ্যাস হতে শুরু করল। নানা ওষুধ, নানা চিকিৎসা করে কিছুতেই কিছু হয় না। তখন তার শেষকালে খুঁজতে গিয়ে এই পাওয়া গেল যে তার ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য রাতের পর রাত জেগেছে, দিনের পর দিন পরিশ্রম করেছে। ওই এক ধ্যান জ্ঞান ছিল, অন্য কোনো কিছুর দিকে তার ধ্যান জ্ঞান কিছু ছিল না। তাহলে এখানে ফার্স্ট পয়েন্ট ধরা হলো কি, এলিমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ। সেকেন্ড কি বলছে, ও অন্য কোনো কিছুর দিকে তার তাকায়নি। দিস ইজ ড্যান্সিং আনকনসাস। অর্থাৎ সে কোনো দিকে না তাকিয়ে ওই ধ্যান জ্ঞানে ছেলের পিছনে খেটে গেছে, ছেলের জন্য রাত জেগেছে 2টো 3টে অবধি। দিস ইজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ। সেই ক্ষেত্রে ড্যান্সিং আনকনসাস, সেকেন্ড পয়েন্ট। থার্ড হচ্ছে এইটা করে করেই তার মনের মধ্যে এই ভাবনা কাটলই না, এটাই সবসময় চিন্তা করতো। ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন, তাহলে এখন কি ভাবছেন? বললেন এখন ওই ভাবনাটা এখনও আছে, ওই ভাবি যে হলো না সেটা। যে পড়ছে তো, ওগুলো বেসরকারি কলেজ, ওর আর কী দাম। অর্থাৎ সেই যে হলো না, ওই নিয়েই তার ভাবনা চিন্তা। সেই জন্য থার্ড পয়েন্ট ধরা হলো ব্রুডিং ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওভার। ওষুধ দেওয়া হলো অ্যাসিড ফস। তারপর থেকে উইদিন 7 days সে ভালো থাকতে শুরু করলো। পরবর্তী ক্ষেত্রে তাকে পোটেন্সি বাড়িয়ে দেওয়া হয়েছিল, করতে করতে 2-1 মাসের মধ্যে পুরো ফিট। এই যে ঘটনাটা, এখানে দেখুন সাইকোডাইনামিক্সটা কোথায়? ওই যে সাইকোলজিক্যাল অবস্থা, মনের মধ্যে গেঁথে থাকা ইঞ্জিনিয়ার হওয়ার শখ সে ছেলেকে দিয়ে পূরণ করতে চাইল, সেখানেও তার মন মতো হলো না। দ্যাট ইজ লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এই যে পয়েন্টটা, যতদিন এই পয়েন্ট ধরা যায়নি তার কিন্তু দিশা খুঁজে পাওয়া যায়নি। যখন পাওয়া গেল তখন গেল লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এবং সেখানে ড্যান্সিং আনকনসাস। ও তো ছেলে পড়ছে, ও তো ঘুমিয়েও থাকতে পারত, কিন্তু এই ছেলের জন্য জেগে জেগে বসে থাকা,
পরের দিন তার কাজ করতে পারবে কিনা এটা সে ভাবেনি। সেই জন্য ড্যান্সিং আনকনসিয়াস এবং ব্রুডিং ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওভার, এই রুব্রিকগুলো পাওয়া গেল ওই পয়েন্ট খুঁজতে গিয়ে। অর্থাৎ পয়েন্ট অফ সাইকোডাইনামিক্স যদি দেখি তাহলে কি দেখব, এই ঘটনাটা তার মানসিকভাবে এমনভাবে বিধ্বস্ত করেছে যেটা তার জীবনী শক্তিকে বিকৃত করে দিয়েছে এবং রোগের সৃষ্টি হয়েছে। রোগটা কোথায় হয়েছে? গ্যাস হতে শুরু করেছে, হজম হচ্ছে না। তার মানে কি, ওই ইচ্ছেটা পূরণ হয়নি, ওই ইচ্ছেটা মেনে নিতে পারেনি, ওই রেজাল্টটা ও হজম করতে পারেনি, তাই এখানেও তার হজম শক্তি কমে গেছে। এই সাইকোডাইনামিক্সটা আমাদের বুঝে নিতে হবে। যে কোনো ক্ষেত্রে যখন কোনো দিশা পাওয়া যাবে না, সেই ক্ষেত্রগুলোতে আমরা এইভাবে খুঁজব সেই ঘটনাটা কতদিন আগে হয়েছিল, অর্থাৎ এর রোগটা কতদিন থেকে হয়েছিল, তার আগে কি ঘটনা ঘটেছিল, তার 1 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে, 6 মাস আগে, এইভাবে পয়েন্টে যদি চলে যাওয়া যায় তাহলে তত্ত্ব খুঁজে পাওয়া যায়। যেমন একটা মহিলা, আমার প্রতিবেশী, এই 7-8 দিন ধরে হাঁটু ব্যথা শুরু হয়েছে, বাপা। আমি জানি ওর বাড়িতে কে কে আছে টাছে ইত্যাদি সব জানি। তাকে ডাইরেক্ট জিজ্ঞেস করলো, তোমার ছেলের সঙ্গে সম্পর্ক কী, ছেলের সঙ্গে কিছু গণ্ডগোল হয়েছে নাকি? না না, তুমি চিন্তা করো। এই 7-8 দিন 10 দিনের মধ্যে তখন বলছে, হ্যাঁ এই অমুক রোববারের দিন এরকম হয়েছিল, তার বউকে আমি বাপের বাড়ি যাওয়ার পারমিশন দিয়েছি, এই জন্য সে খুব রেগে যায়। রেগে গিয়ে খুব একটু খারাপ কথাটা বলেছিল। আমার সে এত মন খারাপ হলো, সেই রাতে আমি খেলাম না। তার পরদিন থেকেই আমার ব্যথা। ঠিকই বলেছ। এই কথাটা দেখুন, বাঁ হাঁটু ব্যথা হয়েছিল। আমি যেহেতু বাঁ হাঁটু মানে সন্তানাদি, তাহলে ওকে ডাইরেক্ট জিজ্ঞেস করলাম, তোমার ছেলের সাথে কী হয়েছে? কারণ ওর জানি মেয়ের বিয়ে হয়ে গেছে, বাড়িতে ছেলে বৌমা আছে, নাতি আছে, তো ছেলের সঙ্গে কী হয়েছে সেটা আগে খোঁজার চেষ্টা করলাম। দেখা গেল সেটাই খেটে গেল। এইভাবেই আমাদের খুঁজতে খুঁজতে এগোতে হবে এবং যে ক্ষেত্রে এটা মেলবে সেক্ষেত্রে কিন্তু রুব্রিক বানাতে পারলেই সাকসেসফুল। এটাই মূল বিষয়। আজ এখানে